খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 20 তারিখ শনিবার। জানাবো আজকের বাছাই করা 9টি তাজা খবর। শুরুতে হেডলাইন। 4 দিনের মাথায় টিএমসি কর্মী খুনে অভিযুক্তের দেহ মিলল একই জায়গা থেকে। বেআইনি নিয়োগ করতে চাপ দিত কারা? আদালতে বিস্ফোরক দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের। নেপালের মতো পরিস্থিতি ভারতবর্ষে হবে, মোদি অমিত শাহ জেনে রাখুন, হুঙ্কার মমতা বালা ঠাকুরের। আমি মর্মাহত, জুবিনের মৃত্যুতেই কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাবল দিয়ে মারধর, অন্তঃসত্ত্বা মেয়ের সামনে বাবাকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন। বাসন্তীতে সমীক্ষার নামে বাড়ি বাড়ি ঘুরে দিল্লিতে তথ্য পাচার, আটক তরুণী। দ্বিতীয় শাহজাহান, জেলা কর্মাধ্যক্ষের সাম্রাজ্য নিয়ে বিজেপি নেতার অভিযোগে সরগরম বসিরহাট। ভাড়া দিতে না পেরে টোটো চালককে খুন, অভিযুক্ত এবং প্রেমিকাকে হাওড়া থেকে গ্রেপ্তার জলপাইগুড়ি পুলিশের। সিদ্ধান্তে অনড় কর্মী সমাজ, অবরোধ না করার আবেদন পুলিশের। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটা লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। তৃণমূল কর্মী খুনে অভিযুক্তের পচা গলা দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার জগদ্দলে। খুনের বদলা খুন, এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সাহেব। জগদ্দলের রাউতা এলাকার একটি খাল থেকে বাসুদেবপুর থানার পুলিশ সাহেবের পচা গলা দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাহেব জগদ্দলে রাউতা এলাকারই হীরা কুরেশি নামে এক তৃণমূল কর্মীর খুনে অভিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে তদন্তও চলছিল। 4 দিন ধরে নিখোঁজ ছিলেন সাহেব। ফের 4 দিনের মাথায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রাউতা এলাকায় খালের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। তাকে কে খুন করে এখানে ফেলে গিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, 15ই সেপ্টেম্বর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ভাটপাড়ার মাংস ব্যবসায়ী হীরা কুরেশির দেহ উদ্ধার হয়। তার দেহ ক্ষতবিক্ষত ছিল। অভিযোগ ছিল পুরনো শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় নাম উঠে আসে সাহেবের। পুলিশ এই সাহেবকেই খুঁজছিল, কিন্তু ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনিও। শুক্রবার বিকেলে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জলাশয় থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে বাসুদেবপুর পুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ঘটনায় একই ব্যক্তি জড়িত নাকি এটা খুনের বদলা খুন, সেটাই এখন ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। প্রিয় দর্শক, এবার যে খবরটা আপনাকে শোনাবো সেটাই আজকের সবচেয়ে চর্চিত ঘটনা। এসএসসি দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। এদিন তিনি আলিপুর বিশেষ সিবিআই আদালতে যান। বেআইনি নিয়োগের জন্য তার কাছে চাপ আসত। চাপ দিতেন মুকুল রায়, এমনকি তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এসএসসি চেয়ারম্যানের আরও দাবি, তাকে নিয়োগ করার কথা জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার আদালতে একাদশ, দ্বাদশ, নবম, দশম গ্রুপ সি মামলার ট্রায়াল শুরু হয়। মোট 8 জন সাক্ষীর নাম জমা করেছে সিবিআই। বিচারক বিশ্বরূপ সেচের এজলাসে এদিন সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়েছে। চিত্তরঞ্জন মণ্ডল জানান, তিনি 2011 সাল থেকে 2013 সালের অক্টোবর মাস পর্যন্ত এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন। 2013 সালে তাকে বেআইনি নিয়োগের জন্য চাপ দেওয়া শুরু হতেই তিনি পদত্যাগ করেন। তখনই তিনি মুকুল রায় এবং তৎকালীন শিল্পমন্ত্রী পদে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন তার বিজেপি যোগ নিয়ে। তিনি প্রশ্ন করেন 2019 সালে চিত্তরঞ্জন বাবু বিজেপিতে যোগ দিয়েছিলেন কি না। প্রশ্নের ইতিবাচক জবাব দেন চিত্তরঞ্জন মণ্ডল। তবে রাজনৈতিক স্বার্থেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন এমন দাবি অস্বীকার করেছেন তিনি। এইমাত্র যা শুনলেন সেটার রেশ কাটার আগেই হাজির আরও একটা খবর, যেটা নিয়ে ইতিমধ্যেই শুরু তোলপাড়। নেপালের মতো ভারতবর্ষেও হবে, মোদি অমিত শাহ জেনে রাখো। মতুয়া ধর্মের বিভীষণ হচ্ছে ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর, বিস্ফোরক মমতা বালা ঠাকুর। শুক্রবার চুঁচুড়া রবীন্দ্রনগর কালীতলা এলাকায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হুগলির ডাকে এসআইআর এবং সিএ এর প্রতিবাদী সভা করে। সভায় প্রধান বক্তা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, কেন্দ্র একটার পর একটা আইন করে কিভাবে মতুয়া সম্প্রদায়কে গোলাম বানাতে চাইছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মতুয়ারা। মতুয়ার আদর্শ বিজেপি আরএসএস এর সাথে মেলে না। আইন দ্বারা তাদের ধ্বংসের চেষ্টা চলছে। ঠাকুরবাড়ির সংগ্রামের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, 2003 থেকে 2004 সালে বড়মা বীণাপানি ঠাকুর এবং তার পরিবারের নেতৃত্বে অনশন এবং লড়াই ছিল এবং তিনি সেই লড়াই এগিয়ে নেবেন।
মমতা বালার অভিযোগ, বিজেপি জেদ করে ফর্ম ভর্তি করাতে চায়, পরে একে হিন্দু কার্ডে রূপান্তরিত করছে। সিএএতে মতুয়া ধর্মের কোনো উল্লেখ নেই, ফলে তারা কোথায় পড়ে তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে ফাঁদ পেতেছে, জনগণ এটা বুঝছে। 26-এর বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ হচ্ছে। মানুষের প্রতিশোধ ভোটের মাধ্যমে দেখানো হবে। ঠাকুর আরো বলেন, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন এবং দিল্লি অভিযান করা হবে। একজনেরও নাগরিকত্ব বাতিল হলে মতুয়ারা তাদের পাশে থাকবে। তিনি দাবি করেন, আইন বদলে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, আর মানুষকে এভাবে অস্বস্তিতে ফেলা যাবে না। জুবিন গার্গ একজন শিল্পী নন, একটা গোটা জেনারেশনের আবেগ, ভালোবাসা। বলিউড থেকে টলিউড, একটা সময় তার গানে মোহিত হয়ে থাকতেন শ্রোতারা। সেই মানুষটা আচমকা সকলকে অবাক করে দিয়ে পাড়ি দিলেন না ফেরার দেশে। মাত্র 52 বছরে নিভল জীবন প্রদীপ, প্রাণ কেড়ে নিল স্কুবা ডাইভিং। শুক্রবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসতেই তামাম দেশবাসীর পাশাপাশি শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখলেন, জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে মর্মাহত। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। 20 এবং 21শে সেপ্টেম্বর এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সে অনুষ্ঠানে হিন্দি, বাংলা এবং ইংরেজি গান গাইবেন বলে জানিয়েছিলেন তিনি। মৃত্যুর আগে অনুরাগীদের একটি ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান। তারপরেই ঘটে যায় বিপত্তি। স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউতে ভর্তি করা হলে দুপুর 2:30 নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে। গায়কের মৃত্যুতে এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত। সঙ্গীতে তার সমৃদ্ধ অবদানের জন্য তাকে স্মরণ করা হবে। তার পরিবেশনা সর্বস্তরের মানুষের মধ্যে খুব জনপ্রিয় ছিল। তার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি। এবার দেখে নেব আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ খবর। অন্তঃসত্ত্বা মেয়ের সামনেই তার বাবাকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। মৃতের নাম তানজিল শেখ। বছর কয়েক আগে সামাজিকভাবে তানজিল শেখ তার মেয়ের রঘুনাথগঞ্জ এলাকায় বিয়ে দেন। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা নগদ টাকার দাবিতে মেয়ের উপর অত্যাচার করত। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যেতে মেয়ের শ্বশুর বাড়িতে হাজির হয় তানজিল। আর সেখানেই মেয়ের শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রথমে হাতাহাতি, পরবর্তীতে লোহার শাবল দিয়ে তানজিলকে এলোপাথারি পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের ছেলে মিসাব শেখ বলেন, বোনের শ্বশুরবাড়ির লোকেরা বাবাকে পিটিয়ে হত্যা করেছে। দোষীদের কঠোর সাজা চাই। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করে দিল্লিতে পাচার করার অভিযোগে এক তরুণীকে পাকড়াও করলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। অভিযোগ, এলাকার মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছিল, কাকে ক্ষমতায় চান, কোন দল ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়? এই ধরনের প্রশ্ন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালাচ্ছিলেন সন্দেশখালী থানার দাউদপুর গ্রামের বাসিন্দা সুজাতা সানা। তিনি বাসিন্দাদের নানান প্রশ্ন থেকে উত্তর লিখে ফর্ম ফিল আপ করছিলেন। অভিযোগ, সেই তথ্য এনসিএস নামক পোর্টালে তুলে পাঠানো হচ্ছিল নিউ দিল্লির দ্বারকার ইম্পেটুস রিসার্চ প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া নামের এক সংস্থায়। আধার নম্বর, ভোটার কার্ডের তথ্য চাওয়া হচ্ছিল বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি ধরা পড়ে। পরে পূর্ত কর্মাধ্যক্ষ রাজা গাজী তাকে জিজ্ঞাসাবাদ করেন। যথাযথ জবাব দিতে না পারায় তরুণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি বাসন্তী থানার হেফাজতে। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল অভিযোগ করেছেন, কেন্দ্র পরিকল্পিত ষড়যন্ত্রে নামছে। সমীক্ষার নামে তথ্য সংগ্রহ করে দিল্লিতে পাঠানো হচ্ছে। ওই তরুণীও তেমনই কাজে ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সতর্ক করেছিলেন, বহিরাগতদের পাঠিয়ে বাংলার তথ্য বিজেপি সংগ্রহ করছে। বসিরহাটে উত্থানের মুখে দ্বিতীয় শেখ শাহজাহান। তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য এবং সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তার অভিযোগ, একসময়ের ভ্যান চালক শাহানুর আজ
কয়েকশো কোটি টাকার মালিক। বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকায় তার সাম্রাজ্যের বিস্তার ঘটেছে চোখে পড়ার মতো। কিভাবে এই বিপুল সম্পত্তি গড়ে উঠল সেই প্রশ্নই তুলেছেন ববি। বিজেপি নেতা ববির দাবি, বসিরহাটের কুখ্যাত পাচার চক্রের হোতা বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ অনুগামী শাহানু। এক নাম, এক পরিবার, এক সিন্ডিকেটের উপর ভর করেই চলছে তার দাপট। বড় ভাইয়ের দখল রয়েছে অন্তত 15টি ইটভাটা, বাকিটা সামলাচ্ছে শাহানুরের নিজস্ব বাহিনী। পরিবারতন্ত্র স্পষ্ট এখানে। ভাই শাহরাব মন্ডল এখন পঞ্চায়েত প্রধান, তার ঘনিষ্ঠ গোলাম মোস্তফা গাজীও প্রধান। অভিযোগ, এনারা মিলে জমি দখল থেকে সরকারি রাস্তার টেন্ডারে কাটমারি, কৃষক মান্ডি সিন্ডিকেট থেকে কালোবাজারি সবই চালাচ্ছেন সংগঠিতভাবে। অভিযোগ আরও গুরুতর, রেশন দুর্নীতি, গরু পাচার, ব্ল্যাকমেল চক্র, এমনকি সাধারণ মানুষকে মিথ্যে মামলায় জড়ানো, সবেতেই সক্রিয় শাহানুর নেটওয়ার্ক। অভিযোগ, পুলিশের চোখের সামনেই চলছে সাম্রাজ্য বিস্তার। অথচ প্রশাসন নির্বিকার। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের একাংশ নাকি রয়েছে তার ছত্রছায়ায়। অভিজিৎ দাস ববির আরও বক্তব্য, ঠিক সন্দেশখালীর শেখ শাহজাহানের মতোই বসিরহাট দক্ষিণ বিধানসভায় অঘোষিত শাসক হয়ে উঠেছেন শাহানুর মণ্ডল। রেশন থেকে রাস্তা, বাজার থেকে মান্ডি, সবকিছুর উপর তারই হাত। ববি শুধু অভিযোগ তুলেই থামেননি, ইতিমধ্যে ইডি এবং সিবিআই এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তার দাবি, অবিলম্বে তদন্ত শুরু না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেবে। ভাড়া নিয়ে বচসা, তার জেরে খুন টোটো চালক। জলপাইগুড়ির এই নৃশংস ঘটনায় 20 দিনের মাথায় অভিযুক্ত যুবক জ্যোতির্ময় রায় এবং তার প্রেমিকা রত্না রায়কে হাওড়ার সাকরাইল থেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ির কোতোয়ালি থানায়। গত 27 অগস্ট নিখোঁজ হন টোটো চালক শীতল রায়। দুদিন পর খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজিপাড়া এলাকার একটি খাল থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ প্রথম থেকেই জানিয়েছিল এটি খুনের ঘটনা। তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা যায় যাত্রী নিয়ে দেবনগরের দিকে যাচ্ছেন শীতল, কিন্তু তার মোবাইল ফোন এবং টোটো খুঁজে পাওয়া যাচ্ছিল না। সূত্র ধরে উঠে আসে কোচবিহারের চিল্কির হাটের বাসিন্দা জ্যোতির্ময়ের নাম। পুলিশ জানায়, যাত্রী সেজে উঠে ভাড়া দিতে না পেরে শীতলকে খুন করে টোটো এবং ফোন নিয়ে পালিয়ে যায় জ্যোতির্ময়। পরে প্রেমিকা রত্নাকে নিয়ে হাওড়ায় গা ঢাকা দেয়, কিন্তু মৃতের ফোন চালু করতেই পুলিশের র্যাডারে ধরা পড়ে যায় সে। অতিরিক্ত পুলিশ সুপার সৌভিনক মুখোপাধ্যায় জানান, জ্যোতির্ময়ের বিবাহিত এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। সেই সূত্রে 26 অগস্ট রাতে জলপাইগুড়িতে আসা ভোরে শীতলের টোটো নিয়ে ঘোরাঘুরি করে ভাড়া দিতে না পারায় খুন করে। পরদিন হাওড়ায় ভাড়া বাড়ি নিয়ে লুকিয়েছিল তারা। ধৃতদের আদালতে তোলা হয়েছে এবং 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। শনিবার তফসিলি উপজাতি তালিকাভুক্তির দাবিতে রেল অবরোধের ঘোষণা করেছে আদিবাসী কর্মী সমাজ নামে একটি সংগঠন। চিঠি লিখে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া, আদ্রা, কোটশিলা, বরাভূমির মতন গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়াও আরও বহু স্টেশনে অবরোধ করার কথা লিখিতভাবে জানানো হয়েছে সংগঠনের তরফে। এদিন সাংবাদিক বৈঠক করে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম বলেন, কোনোভাবে কোর্টের নির্দেশ অমান্য করা যাবে না, সাধারণ মানুষের যেন কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। তিনি বলেন, আদালতের তরফে পুলিশের কাছেও নির্দেশিকা জারি করা হয়েছে। যত স্পেশালাইজড ফোর্স আছে, নর্মাল ফোর্স জঙ্গলমহলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। সিনিয়র অফিসারদের পাঠানো হয়েছে। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে যেন তারা, অর্থাৎ কর্মী সমাজ, রেল অবরোধ না করেন। যদি করেন তাহলে আমরা প্রস্তুত আছি। বিশেষ বিশেষ জায়গায় সিসিটিভি বসানো হয়েছে। এদিকে পুজোর ঢাকে কাঠি পড়তে আর কদিন। এরই মধ্যে শহরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি সংস্কারের সাফল্যের জয়গান গাইবার পাশাপাশি তিনি জানিয়ে দিলেন, দেশ এখনও এক ধাপের জিএসটি কাঠামোর জন্য প্রস্তুত নয়। পাশাপাশি তার দাবি, এই সংস্কারকে দীপাবলির উপহার বলা হলেও তা করা হয়েছে দুর্গাপুজোকে মনে রেখে। জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনের শিল্প এবং বণিক মহলের মুখোমুখি হয়ে তিনি বলেন, 5, 12, 18 এবং 28% জিএসটি কাঠামো ইচ্ছাকৃতভাবে স্থির করা হয়নি, বরং বিভিন্ন রাজ্য স্তরকে করকে নিকটতম ধাপের সঙ্গে সামঞ্জস্যে রাখার এক বিস্তারিত অনুশীলনের মাধ্যমেই তা তৈরি হয়েছে। যখন জিএসটি নিয়ে পর্যালোচনা করা হয়েছিল, তখন একটি দিক উঠে আসে যে জিএসটি কাউন্সিল সদস্যরা 4টি স্ল্যাব চান না। তবে তারা এখনই এক হারের জন্য প্রস্তুত কিনা সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সম্ভবত ভবিষ্যতেও তা হতে পারে। পাশাপাশি কেবল 22 সেপ্টেম্বর তারিখটিকেই বেছে নেওয়া হলেও সে বিষয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ওই দিনটিকেই বেছে নেওয়ার কারণ হিসেবে বলা যায় বাংলার পুজোর কথা। অন্য দিনক্ষণ নিয়েও দাবি উঠেছিল, কিন্তু আমরা মহালয়ার পরের দিনকেই বেছে নিয়েছি। এই সংস্কারের সুফল বাংলার হস্তশিল্প এবং কৃষিজ পণ্যের ক্ষেত্রেও দারুণভাবে মিলবে বলে জানান তিনি। বলে রাখা ভালো, জিএসটি চালু হওয়ার পর ওই কর কাঠামোর প্রবল বিরোধিতা করে কংগ্রেস। হাত শিবিরের দাবি ছিল কংগ্রেস জিএসটির পক্ষে, কিন্তু সেই জিএসটি অনেক সরল। বিজেপি যে জিএসটি চালু করেছে সেটা জটিল।
এক দেশ এক কর ধারণার পরিপন্থী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রথম সেই কর কাঠামো চালুর 8 বছর পর সেটার সরলীকরণ করে বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে মোদী সরকার। এবার যে জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে তাতে অবশ্য বিরোধী শিবির সন্তুষ্ট। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী লাগাতার আক্রমণ শানিয়ে আসছেন বলে বাধ্য হয়ে 8 বছর পর জিএসটি প্রক্রিয়ায় সরলীকরণ করেছে সরকার। ফের একবার ভোট চুরির অভিযোগে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার অভিযোগ, কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র থেকে 6,000-এর বেশি জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বেছে বেছে কংগ্রেস যেখানে শক্তিশালী সেই সব বুথে এই ধরনের কাজ হচ্ছে বলেও সরব হয়েছেন তিনি। বৃহস্পতিবার ভোট চুরি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধী। তিনি জানান, কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র আছে আনন্দ নামের। সেখানে 6,018টি ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। 2023 সালেও হয়েছিল। যদি আমরা নির্দিষ্ট সংখ্যা জানি না, তবে এর থেকে 6,018 বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল বলেই মনে হয়। গণেশ কুমারজি, যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি ভোট চোরদের রক্ষা করছেন, এটা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। তিনি আরো বলেন, ভোটার তালিকা থেকে বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। আদিবাসী, দলিত, এসসি সম্প্রদায়ের মানুষদের ভোটার তালিকা থেকেই বাদ দেওয়া হচ্ছে, যারা মূলত বিরোধীদের ভোট দেন। রাহুলের অভিযোগ, কেউ ভুয়ো লগইন করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তিনি গোদাবাই নামে 63 বছরের জনৈক বৃদ্ধার উদাহরণ দিয়ে বলেন, এই নাম দিয়ে একজন লগইন করেন যিনি 12 জন ভোটারের নাম মুছেছেন। এ বিষয়ে বৃদ্ধাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। বৃদ্ধার সেই ভিডিও সাংবাদিক সম্মেলনে দেখানো হয়েছে। কংগ্রেস সাংসদ আরও বলেন, নির্বাচন কমিশন গণতন্ত্র হত্যাকারীদের রক্ষা করছে। তিনি জানান, ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনকে 18 বার চিঠি দিয়েছিলেন কর্ণাটক সিআইডি, কিন্তু উল্টো দিক থেকে কোনো জবাব আসেনি। তার কাছে প্রতিটি অভিযোগের প্রেক্ষিতে 100% তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও রাহুলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এক্স মাধ্যমে নির্বাচন কমিশন জানায়, রাহুল গান্ধীর অভিযোগ ভুল এবং ভিত্তিহীন। কোনো জনসাধারণের দ্বারা অনলাইনে কোনো ভোট মুছে ফেলা যাবে না। তবে কমিশন জানিয়েছে, 2023 সালে আনন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার জন্য কিছু ব্যর্থ প্রচেষ্টা করা হয় এবং বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের হয়েছিল। রেকর্ড অনুসারে আনন্দ বিধানসভা কেন্দ্র 2018 সালে সুবাদ গুট্টেদার অর্থাৎ বিজেপি এবং 2023 সালে বি.আর. পাটিল কংগ্রেস জয়ী হয়েছিলেন। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।